এই ছোট লোকের বাচ্চা, তোকে আর কত বলবো আমার এসব ভালো লাগে না। তোকে আমি শুধু বন্ধুর চোখে দেখি, আর কিচ্ছু না। তারপরও কেন এসব নিয়ে পড়ে আছিস? কিন্তু ইভা, আমি তো তোকে বলার আগে গালে আর দুইটা পড়লো। শোন শাহন, বন্ধু আসোস, বন্ধুর মতোই থাক। আর যদি না পারিস তাহলে আর আমার সাথে কথা বলা বা যোগাযোগ করিস না। শাওনের কিছু না বলে সেখান থেকে চলে গেল। কি কিছু বুঝলেন না তো? তাহলে চলেন সব ক্লিয়ার করি। আমি সোহান, এখন তো সবাই শাওন বলেই ডাকে। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র, বাবা মার ছোট ভাই সিয়ামকে নিয়ে আমাদের ছোট পরিবার। আর এতক্ষণ যার থাপ্পড় খাচ্ছিলাম সে হলো আমার বেস্টর নুসরাত জাহান ইভা। ইভাকে আমি খুব ভালোবাসি, সে ছোটবেলা থেকেই, যখন ক্লাস 7-এ পড়তাম। ইভাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে প্রতিবারই আমাকে ইগনোর করে গেছে, কিন্তু আমি হাল ছাড়ি নাই, লেগেই আছি তার পিছে। এই নিয়ে আমি তাকে 7বার প্রপোজ করছি, সে প্রতিবারই আমাকে না করে গিয়েছে। আর আজ যা হলো তা তো দেখলেনি। এখন গল্পে ফেরা যাক। ভাবছি ইভাকে আর ডিস্টার্ব করবো না, বন্ধু আছি, বন্ধুই থাক, না হলে এই অধিকারটা হারাবো। বাড়ি এসে রুমে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। মা এসে 2বার ডেকে গেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। কি রে, তোর কি কানে চায় না ডাকতেছি যে, নাকি তোর বাবাকে বলবো? বাবার কথা শুনে আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ি। মা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নিচে বাবাকে বলতে হবে না? এত করে ডাকলাম, উঠলে না, আর এখন বাবার কথা শুনতেই। মা যাও তো, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাবা খেতে বসেছে। আমাকে দেখে বাবা বলল, বস, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? বাবা শরীরটা ভালো লাগছে না, তাই চলে আসলাম। তো এখন কেমন লাগছে? জি বাবা, ভালো। ইভা রাতে শুয়ে ভাবছে, না, আজ শাওনের সাথে একটু বেশি করে ফেলেছি। কালকে কলেজে গিয়ে সরি বলে দিব। বেচারাকে এইভাবে থাপ্পড় মারাটা আমার ঠিক হয়নি। পরের দিন কলেজে যেতে ইভার সাথে দেখা। আমি ইভাকে দেখেও না দেখার ভান করে চলে যেতেছিলাম, তখন ইভা আমাকে ডাক দিল। এই শাওন শোন। কি বলবে বলো? শাওন, আই এম সরি। ইভাকে থামিয়ে দিয়ে আমি বললাম, ছোট লোকদের সরি বলতে হয় না। আসলে শাওন, কালকে আমার মাথাটা এমনিতেই গরম ছিল, তার উপর আবার তুই এসব বলছিস, তাই কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। আপনারা ভাবছেন ইভার মাথা গরম ছিল কেন? তাহলে শুনুন। ইভার বান্ধবী সুবাকে একটি ছেলে ডিস্টার্ব করে, আর ইভা তার বান্ধবীরা মিলে ছেলেটাকে উত্তম মধ্যম দিয়েছিল, তাই মাথাটা আগে থেকেই গরম ছিল। আচ্ছা বাদ দাও এসব, চল ক্লাসে যাই। তুই যা, আমি আসতেছি। ইভা চলে গেল ক্লাসে। আমি হারামিগুলোরে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখি হারামিরা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তানিম বলল, আসছে বাংলার নবাব এতক্ষণে। এতক্ষণে আসবে না? তার তো আবার ইভার সাথে ডেটিং ছিল। তোরা কি চুপ করবি নাকি আমি আবার চলে যাব? হৃদয় আমার গালে হাত দিয়ে বলল, এখনো তো থাপ্পড়ের দাগ যায়নি, আবার ইভার কাছে গেছস? তোর বসলাম, ওই না তোদের কাছে। বলেই ক্লাসের দিকে রওনা দিলাম। হারামিগুলো আমার সাথে সাথে ক্লাসে ঢুকলো। পিছনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর স্যার আসলো। সবগুলো ক্লাস করে বাড়ির দিকে রওনা দিলাম। কলেজ থেকে আমাদের বাড়ি বেশি দূর না, মাত্র 10 মিনিটের পথ, তাই পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কে জানি ডাক দিল। এই শাওন দাঁড়া। পিছনে তাকিয়ে দেখি ইভা একটা রিকশায় বসা। ওঠ, রিক্সায় ওঠ। না, আমি হেঁটে যেতে পারবো। বললাম না উঠতে। ইভার রাগি চোখ দেখে আমি আর কিছু না বলে রিকশায় উঠে বসি। তুই কি আমার সাথে এখনো রাগ করে আছিস? মনে মনে ভাবছি, মেয়েরা পারে বটে, এখন রাগ আমার এখনই ঠান্ডা। কি ভাবছিস এত কখন থেকে? কিছু না তো। হয়েছে, আর বলতে হবে না। নাম, এখন তোর বাড়ি এসে গেছি। আমি আর কিছু না বলে বাসায় এসে পড়ি। আমিও বাসায় চলে যাই। মেয়েটা কে ছিল রে? কোন মেয়ের কথা বলছো তুমি? নাকামি করিস না, এতক্ষণ যার সাথে রিক্সায় ঘুরে বেড়ালি। ও তো ইভা। ও, ইভা না হয়ে অন্য কেউ হলে আমার খবর করে ছাড়তো। ইভাকে মা চিনে, তাই কিছু বলেনি। মা, খিদে লাগছে, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তার বিছানায় শুয়ে দিলাম একটা ঘুম। বিকাল বেলা তানিমের কলে ঘুম ভাঙলো। কল ধরতেই, এই হারামি, কখন থেকে কল করে যাচ্ছি, তোর ধরার নামই নেই। তাড়াতাড়ি শ্যামলতলি আয়, সবাই বসে আড্ডা দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটে আইতেছি। তারপর ফ্রেশ হয়ে শ্যামলতলি গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরলাম। এভাবে চলছিল দিনকাল। দেখতে দেখতে 2টা বছর চলে গেল। এইচএসসি পরীক্ষা চলে এলো। ভালোভাবে পরীক্ষাও দেই, আল্লাহর রহমতে ভালো রেজাল্টও করি। শুধু আমি না, ইভাও ভালো রেজাল্ট করেছে। দুইজনে একই ভার্সিটিতে চান্স চাই এবং ভর্তি হয়, তবে ইভা জানে না। তবে সেদিনের পর থেকে ইভাকে আর ভালোবাসি কথাটা বলিনি, শুধু মনের মধ্যে রয়ে গেল। কি রে, আর কত ঘুমাবি? আজ না তোর ভার্সিটির প্রথম দিন, প্রথম দিনই লেট করবি নাকি? মার কথা শুনে লাফ দিয়ে বিছানা হতে ওঠে।
মা তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি বাবা খাবার টেবিলে বসে আছে। কি ঘুম ভাঙলো? জি বাবা। শুনলাম আজ নাকি কলেজে যাবি। জি বাবা। বাবাকে আমি খুব ভয় পাই, তাই বাবার সামনে বেশি কথা বলি না। নাস্তা করে কলেজে যাওয়ার সময় বাবা একটা চাবি এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। কিসে চাই বাবা এটা? বাইরে গিয়ে দেখ। বাইরে এসে দেখি একটা বাইক রাখা। বাইকটা দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলি, আমার সুইট বাবা। হয়েছে হয়েছে, এবার যা। বাইকে উঠে বাইজিতে একটা কল দিলাম। আমা কই তুই? আমি তো বাসায়। তাড়াতাড়ি নিচে আয়, কলেজে যাব। ও আপনাদেরকে তো বলতে ভুলে গেছে, 3 হারামিগুলো আমার সাথে ভর্তি হয়েছে। বাইজিৎকে নিয়ে আমি কলেজে চলে আসি। তানিম আর হৃদয়কেও বলেছি চলে আসতে, তারাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছে, এ সময় ইভা আসলো। ইভাকে দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। এ তো সাক্ষাৎ পড়ি। ইভাকে দেখে আবারও ক্রাশ খেলাম। কিরে তোরা এখানে? ইভা জানতো না আমরা এখানে ভর্তি হয়েছি, বাট আমি জানতাম। আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? তুই তো আগে বললি না এই কলেজে ভর্তি হইছিস। তোকে বলে তো আর তুই এই কলেজে ভর্তি হতি না। কিছু বললি? না তো, ক্লাসে চল। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে তো আমি পুরাই অবাক। তুই এখানে? রিক্তা আমার ফ্রেন্ড, আমার সাথে এসএসসি দিয়ে ময়মনসিংহ চলে গেছিল তার মামার বাড়িতে। সেখান থেকেই এইচএসসি পাস করেছে। রিক্তা আমাকে দেখে চিৎকার দিয়ে শাওন বলে জড়িয়ে ধরলো। আপনাদের বলে রাখি, রিক্তা আগে থেকে আমার প্রতি কিছুটা দুর্বল। কতদিন পর তোর সাথে দেখা, প্রায় 2 বছর। আর তোর নাম্বার বন্ধ কেন? আরে আস্তে আস্তে, আমার নাম্বার চেঞ্জ করেছি, তাই তুই কলে পাসনি। এরই মাঝে স্যার চলে আসলেন এবং প্রথম দিনের ক্লাস তাই পরিচয় পর্ব দিয়ে শুরু করলেন। প্রথমে স্যার তার পরিচয় দিলেন, তারপর একে একে সব ছাত্ররা পরিচয় দিল। ক্লাস শেষে ক্যাম্পাসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসার সময় হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, কিরে বাইক কবে কিনলি? আমি পিছনে তাকিয়ে দেখি ইভা। আজকেই বাবা গিফট করলো। তো আমাকে কি লিফট দিবি না? কি তোকে না করেছি? ওঠ। ইভার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। তারপর থেকে প্রায়ই আমি ইভাকে ড্রপ করে বাড়ি দিয়ে আসতাম। কলেজ, বাড়ি আর আড্ডা এইভাবে কেটে যায় আর 3টা মাস। সকালবেলা ফোনে রিংটোনে ঘুম ভাঙলো। রিসিভ করতেই, হারামি, তোর না 9টায় ক্যাম্পাসে থাকার কথা? সরি, এখন কয়টা বাজে? কয়টা বাজে মানে? 9টা 30 বাজে। হৃদয়ের কথাটা শুনে আমার ঘুম চলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা না করে ক্যাম্পাসে চলে আসি। এসে দেখি সব ব্যবস্থা করাই আছে। আসলে আজকে হৃদয় এবার বান্ধবী শুভাকে প্রপোজ করবে, তাই এত কিছু। হৃদয় এবং শুভা দুইজনকে মনে হয় ভালোবাসে, কিন্তু এই ডাইনির জন্য কিচ্ছু করতে পারে না। এ পর্যন্ত যে ছেলে শুভাকে প্রপোজ করেছে সেই এবার হাতে কেলানি খেয়েছে, আর তাই বেচারা হৃদয় ভিতরে ভিতরে পুড়ে মরছে। তাই গতকালকে আমি বলেছিলাম এই ব্যাপারটা আমি দেখবো, তাই আজকে এই আয়োজন। ওই দেখ, ইভা শোভা গেট দিয়ে ঢুকছে। আচ্ছা, ইভাকে আমি দেখছি আর শুভাকে এখানে পাঠিয়ে দিচ্ছি বলে ইভার কাছে আসলাম। ইভা চলো, ফুচকা খাওয়াবো। সত্যি তুই ফুচকা খাওয়াবি? জি মহারানী, এবার চলেন। এই শোভা তুইও চল। না শুভা থাক, শুভা তোমাকে হৃদয় ডাকছে। শুভা বুঝতে পেরে হারামিদের কাছে চলে গেল। এই তুই শোভাকে ভাগিয়ে দিলি কেন? আসলে আমার কাছে বেশি টাকা নাই, তাই তোর যদি শর্ট পড়ে ফুচকা, তাই তাকে পাঠিয়ে দিয়েছি। ডাহা মিথ্যা কথা, ইভা যাতে বুঝতে না পারে তাই এটা বললাম। ইভাকে নিয়ে আমি ক্যান্টিনে চলে আসছি। ইভা ইচ্ছা মতো ফুচকা খেলো। এদিকে শুভা হৃদয়ের কাছে আসলো। শোভা, তোমার চোখটা বন্ধ করো। কেন? আরে করতে বলছে, করেই দেখ না। শুভা চোখ বন্ধ করলে হৃদয় হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা শুভার সামনে ধরে। আই লাভ ইউ শোভা, ডু ইউ লাভ মি? শুভা চোখ খুলে তো অবাক। ক্যাম্পাসে সবার সামনে এভাবে প্রপোজ করে, কি বলবে বুঝে উঠতে না পেরে আই লাভ ইউ টু। সবাই হাততালি দিয়ে উঠলো। আমি আর ইভা এসে দেখি সবাই ক্লাসে চলে গেল। তাই ইভা বলে উঠলো, শাওন চল আজকে তোর বাইকে ঘুরি। আমি কিছু একটা ভেবে বললাম, চলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুপুরে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাই। হাতে কোনো কাজ না থাকায় বেলকনিতে বসে গল্প লিখতে শুরু করি। আর গল্প লিখতে বসলেই কেন জানি না ইভার কথা মনে পড়ে। পড়বেই বা না কেন, আমার গল্প তো শুধু ইভাকে ঘিরে। ইভার কথা মনে পড়তে ইভাকে একটা কল দিলাম, ধরলো না। কি ব্যাপার ইভা, কল ধরলো না কেন? আবার দিলাম, ধরলো না। 10 বারের মাথায় কল ধরলো। ইভা কল ধরছিলে না কেন? তুমি ঠিক আছো? একটা কাজ করছিলাম। ইভা তোর কণ্ঠ এমন লাগছে কেন? সত্যি করে বল, তুই ঠিক আছিস? আচ্ছা পরে কথা বলি, আমার ভালো লাগছে না। ইভার কথা শুনে বুঝলাম কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কি? আমাকে যে করেই হোক জানতে হবে। বেলকনি বসে থাকতে আর ভালো লাগছে না, তাই বাসার বাইরে চলে আসি আমি।
হারামিদের কল দিয়ে বলি সেমতলি আসতে। সেমতলি হলো আমার বন্ধুরা বসে যে জায়গায় আড্ডা দেয় সেই জায়গার নাম। কিছুক্ষণ পর সব হারামিরা চলে আসলে জমিয়ে আড্ডা দিই। বাসায় ফিরি রাত 10টায়। অবশ্য আম্মু একটু বকা দিয়েছিল, কিন্তু আব্বুর জন্য বেঁচে যাই। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে ভাবছি এবার কি হলো। এবার কথা শুনে মনে হলো এবার কিছু একটা নিয়ে টেনশনে আছে। না, এসব ভেবে এখন আরামের ঘুমটা হারাম করব না। কালকে ইভার কাছ থেকে সব জেনে নেব। পরের দিন ক্যাম্পাসে একা একা বসে আছি। এবার বিষয়টা নিয়ে টেনশন হচ্ছিল, তাই আগে আগে কলেজে এসে পড়ি। হারামিগুলো এখনো আসেনি। গেটের দিকে তাকাতেই দেখলাম ইভা আসতেছে। ইভা আমাকে দেখে সোজা আমার কাছে আসলো। কিরে, কালকে তোর কি হয়েছিল? ইভা একটি কার্ড এগিয়ে দিয়ে বলল, আগে এটা ধর, কিসের কার্ড এটা? খুলে দেখ। কার্ডটা খুলে যেই কার্ডের দিকে তাকালাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা কি? কেন, আমার বিয়ের কার্ড। কই, আগে তো কিছু জানাসনি। আসলে কালকে কলেজ থেকে বাড়ি ফিরেই দেখি আমাকে নাকি দেখতে আসবে, আর পছন্দ হলে আংটি পরাবে। ছেলে আমাকে দেখে পছন্দ করে, আর ছেলে 1 মাস পর অস্ট্রেলিয়া চলে যাবে, তাই বিয়ের ডেটটা এত তাড়াতাড়ি দিয়েছে। তুই বিয়েতে রাজি? আসলে প্রথমে একটু রাগ হয়েছিল এত তাড়াতাড়ি বিয়ে, তারপর ভাবলাম বিয়ে তো একদিন করতেই হবে, তাই রাজি হয়ে যাই। আচ্ছা তুই থাক, আমি যাই, সবাইকে কার্ড দিতে হবে। ইভা চলে গেল আর আমি বসে বসে চোখের জল ফেলছি। ইভা, তুই একটিবার আমার কথা ভাবলি না? আমি যে তোকে ছাড়া অচল। আমি যদি তোকে না পাই তাহলে তো আমার জীবন অপূর্ণ থেকে যাবে। এসব কথা ভাবছি আর চোখের জল ফেলছে। কিছুক্ষণ পর বন্ধুরা এসে দেখে আমি কাঁদতেছি। কিরে, কি হয়েছে? কাঁদতেছিস কেন? কিরে বল, কি হয়েছে? কে কি বলেছে? ইভার বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সবার মুখ কালো হয়ে গেল। কি বলিস? কবে বিয়ে? 1 সপ্তাহ পর। তুই যে ইভাকে ভালোবাসিস এ কথা ইভাকে বলিসনি? না রে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 1 সপ্তাহ পর বিয়ে। কি করি এখন এসব বলি? আচ্ছা, ক্লাসে চল, পরে দেখা যাবে। না রে, তোরা যা, আমি বাসায় যাব। আচ্ছা, সাবধানে যাইস। বাসায় এসে রুমে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। বিকালে বন্ধুরা শ্যামলতলি যাওয়ার জন্য বলেছিল, আড্ডা দিবার জন্য, কিন্তু আমি যাইনি। দেখতে দেখতে কেটে গেল আরো 3টা দিন। আমি 3 দিনে কলেজে যাইনি, ঠিক মতো খাওয়া দাওয়া করিনি, একেবারে ভেঙে পড়ি। আজ বন্ধুরা সবাই এসেছে আমায় দেখতে। কিরে, তুই কলেজে যাস না কেন? আরে মেয়ে একটা গেলে 10টা পাবি। আমি তো ইভাকে বলতে পারবো না রে। এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বিকালের দিকে বন্ধুরা চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলাম। এই সময় বাবা বলে উঠলো, কি রে, ইবা মামুনির বিয়ে তুই তো একবারও বলিসনি? ও বলা হয়নি। ইভার বাবা আর আমার বাবা ছোটকালের বন্ধু। ইভাকে বাবা খুব আদর করে। শোন, কালকে আমরা সবাই রহিমের বাড়ি যাব। রহিম হলো ইভার বাবা। আমি যেতে পারবো না। কিভাবে যাব? নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে যাবে, এটা আমি নিজ চোখে দেখতে পারবো না। কেন, ইবার সাথে ঝগড়া করেছিস? আমি কোনো কথা শুনতে চাই না। কাল ইবার গায়ে হলুদ, আমাদের সবাইকে যেতে হবে। বাবা কথাটা বলে উঠে গেলেন। পরের দিন বিকালে ইভাদের বাড়ি যাই। গিয়ে দেখে হারামিগুলোও এখানে। মন চাইছিল সব কয়টাকে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেই। আমি কষ্টে মরি, আর সারা রাত নাচতে নাচতে বিয়া খেতে এসেছে। কিছুক্ষণ পর বন্ধুরা আমার কাছে এলো। কিরে, জিএপির বিয়ে খাতে আইসস? বলেই হারামিরা কি হাসি দিল। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। তোর মোবাইলটা দে তো। আমি আমার মোবাইলটা দিলাম হৃদয়কে। শালা শেয়ারে কি জানি নিল, তারপর আমাকে মোবাইলটা দিয়ে বলল, আচ্ছা, তোর জিএফের বিয়া তুই খা, আমরা গেলাম। বলে হারামিরা আমাকে রেখে চলে গেল। যাক, ভালো হয়েছে। হারামিরা এমন কথা বলতো, এতে আমার কষ্ট আরো বাড়তো। আমি ইভার রুমে গিয়ে দেখি ইভাকে গায়ে হলুদের সাজ সাজাচ্ছে। আমাকে দেখে ইভা বলে উঠলো, শাওন, আমাকে কিরকম লাগছে? অসম্ভব সুন্দর, যেন আকাশ থেকে নেমে আসা কোনো হলুদ পরি, যার চোখের দিকে তাকিয়ে কয়েক যুগ পার করে দেওয়া যাবে, তবুও তাকে দেখা শেষ হবে না। আমাকে থামিয়ে দিয়ে ইভা বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বলতে কই দিলি তুই? ইভার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে আসি। কথা বলে বুঝলাম ইভা বিয়াতে খুব খুশি। আমার যে কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে তা বুঝতে দিলাম না। রাত 8টায় গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়। আমার খুব কষ্ট হচ্ছিল, তাই বাহিরে চলে আসি। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম। আগে কখন সিগারেট খাইনি, শুনেছি সিগারেটের ধোয়ার সাথে নাকি মনের কষ্ট উড়ে যায়। এক টান দিতে কাশতে কাশতে দম শেষ। তারপরও খেলাম। তারপর ইভাদের বাড়ি না গিয়ে আমাদের বাড়ি চলে আসি। আমার মোবাইলটা অফ করে রাখি। তারপর রুমে বসে একটার পর একটা সিগারেট খেতে থাকি। রাতটা কোনো মতে পার করি। সকাল 8টায় ঘুম ভাঙলে মোবাইলটা অন করি। এই মা 200 মিস কল, সবগুলো দিয়েছে বাবা মা আর ইভা। আপনারা ভাবছেন মোবাইল বন্ধ থেকে কিভাবে দেখলাম 200 মিস কল? আরে ভাই, আমার মোবাইলে মিস কল অ্যালার্ট চালু করা।
মোবাইলটা খাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আবার বাবা 5টা কল দিয়েছে। মোবাইলটা হাতে নিতেই আবার বাবার কলটা ধরতেই, এই হারামজাদা, কখন থেকে কল করছি, ধরিস না কেন? জি বাবা, ওয়াশরুমে ছিলাম। কই তুই এখন? কালকাতে মানুষের হাঙ্গামায় ভালো লাগছিল না, তাই আমাদের বাসায় চলে আসি। ভালো লাগছিল না তো আমাদের বলে যেতে পারতি। আর শোন, তাড়াতাড়ি তুই রহিমের বাসায় আয়। জি বাবা, আসতেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো। বিয়ে বাড়িতে সবাই কত আনন্দ করছে, সবাই কত খুশি, শুধু আমি একাই শুধু কষ্ট পাচ্ছি। তাই ছাদে এসে একা একা বসে মোবাইল টিপতেছে। নিচে অনেক হাঙ্গামার শব্দ শোনা যাচ্ছে, তাতে আমার কি, আমি মন মরা হয়ে বসেই আছি। কিছুক্ষণ পর বাবা মা আঙ্কেল ছাদে আসলেন। আঙ্কেল মানে ইভার বাবা। বাবা আমার কাছে এসে বলে উঠলো, তুই কি ইভাকে ভালোবাসিস? বাবার এই কথা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই। কি রে, কথা বলছিস না কেন? না বাবা, আমরা তো শুধু বন্ধু আর কিছু না। তাহলে এসব কি? আমার আর ইভার কিছু ক্লোজ ছবি দেখিয়ে, আর ইভা আমার ফ্রেন্ড, একসাথে ছবি তুলতেই পারি। দেখ জসিম, এই সামান্য বিষয় নিয়ে যারা বিয়ে ভেঙে দেয় তাদের কাছে আমার মেয়ে দিব না। বাবা আমাকে একদিকে নিয়ে বলল, তুই কি কাউকে ভালোবাসিস? কি না বাবা। আচ্ছা বুঝলাম, এখন বল তোর ইভাকে কেমন লাগে, মানে ইভা মেয়ে হিসেবে কেমন? জি বাবা, খুব ভালো, লক্ষ্মী মেয়ে একটা। কিরে রহিম, বলেছিলাম না আমি থাকতে তোর কোনো চিন্তা নাই? বাবা আঙ্কেলের কাছে এসে বললো, বাবা আমার হাতটা ধরে একটা রুমে নিয়ে গেল এবং একটা প্যাকেট দিয়ে বললো, এটা পরে নিচে আয়। বাবা কি হচ্ছে এসব, আমি তো কিছুই বুঝলাম না। বাবা আমার হাতটা ধরে বলল, ইভার বিয়েটা ভেঙে গেছে, তারা কিছুক্ষণ আগে ফোন করে না করে দিয়েছে। বাবা কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করলো, বাবা আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ বাবা, আর তুমি এভাবে বলতেছো কেন? ইভা মামুনির সাথে তোর বিয়ে হবে এখন। আমি রহিমকে কথা দিয়ে ফেলেছি, তুই না করিস না বাবা। বাবার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি বললাম, বাবা ইভা কি রাজি হবে? রহিম বলেছে ইভাকে রাজি করাবে। ঠিক আছে। এরই মধ্যে হারামিরা চলে এসেছে। এই তোমরা শাওনকে নিয়ে নিচে আসো, আমি যাই। বলেই বাবা চলে গেল। কি রে, কেমন দিলাম? মানে বিয়েটা তোরা ভাঙাইছস? আগে হ্যাঁ। বন্ধু বল না, এত বড় কাজ কিভাবে করলি? শুন, তোর কাছ থেকে কালকে মোবাইল নিয়েছিলাম, মনে আছে? তোর মোবাইল থেকে তোর আর ইভার কিছু ক্লোজ ছবি নিয়েছিলাম, আর এই ছবি ইভার হবু বরকে দেখিয়েছি। ব্যাস, কাজ হয়ে গেছে। তোরা এটা না করলেও পারতি। কি বললি? ঠিক আছে, জামাইকে ফোন করে আসতে বলি। আরে না, আমি তো মজা করছিলাম। তবে রে হারামি, বলে বন্ধুরা আমাকে মারতে শুরু করলো। বর্ষিতে নিচে গেলাম বন্ধুদের সাথে। কাজী কবুল বলতে বলতে সাথে সাথে কবুল বলে ফেলি। যাক, এবার আর চিন্তা নেই। বিয়ার কাজ শেষ হলে ইভাকে আঙ্কেল গাড়ি পর্যন্ত নিয়ে এসে আমার হাতে তুলে দিলেন। তখন আমার কি যে ভালো লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। গাড়িতে বসে ভাবছি কি কপাল আমার, গেলাম বিয়ে খেতে আর আসলাম বউ নিয়ে। এসব ভাবছি আর মনে মনে হাসি। বাসায় এসে মা ইভাকে বরণ করে নিল। হারামিরাও আছে আমার বাসায়। 2000 টাকা দে তো। আমার কাছে তো টাকা নাই। আচ্ছা, লাগবো না। হৃদয়, তুই শাওনকে নিয়ে সাথে যা, আমি না বলা পর্যন্ত রুমে আসবি না। আমি আর হৃদয় ছাদে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর বাইজিদার তানিম এলো। চল, ভাবি তোর জন্য বসে আছে। তারপর হারামিরা আমার রুমের সামনে নিয়ে আসে। শোন, বিড়াল কিন্তু ভালো করে মারিস। তুই না পারলে আমাকে বলিস। বাকশালারা। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ইভার দিকে তাকাতে দেখি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটার জন্য ইভার মুখটা দেখা যাচ্ছে না। এক পা দুপা করে এগোচ্ছি, বুকটা ধুকপুক করতেছে। শুনেছি বাসর ঘরে বউ নাকি স্বামীর পায়ে সালাম করে। কই ইভা তো এলো না সালাম করতে। কি করব কিছুই বুঝতেছি না। নিজের উপর রাগ হচ্ছে, কেন যে আগে 2-3টা বিয়ে করে বাসর ঘরের অভিজ্ঞতা অর্জন করিনি। খাটের এক কোণে গিয়ে বসলাম। আমাকে দেখে ইভা ঘোমটাটা সরিয়ে বলল, শোন, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, তো আমার কাছে আসার চেষ্টা করবি না। ইভার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি বলবো কিছুই বুঝতেছি না। ইভা আমার দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, তুই সোফায় ঘুমা আর আমি খাটে ঘুমাবো। সোফায় তো আমি ঘুমাতে পারি না। তা আমি কি করব? ঘুমাতে না পারলে জেগে থাক। যা তো এখান থেকে, আমি ঘুমাবো। কি আর করব, মনে একরাশ কষ্ট নিয়ে সোফায় শুয়ে পড়লাম। বাসর ঘর নিয়ে জীবনে কত স্বপ্ন দেখেছি, শেষ পর্যন্ত কিনা আমাকে সোফায় ঘুমাতে হলো। ভাবতেই চোখে জল চলে এলো। সকালবেলা ঘুম ভাঙতে চোখ খুলে দেখি বউ আমার গোসল করে এসে আয়নার সামনে বসে মাথার চুল আঁচড়াচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতে ইভাকে দেখতে পারবো, ভাবতেই ভালো লাগে। এভাবে চেয়ে আছিস কেন?
আমার বউকে দেখছি। আমি না তোকে বললাম আমি তোকে স্বামী হিসেবে মানি না, সো আমাকে এসব বউটও ডাকবি না। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে ইভাকে নিয়ে নিচে গেলাম। আমাদের দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে, যেন আমরা ভিন্ন গ্রহে এলিয়েন। আমাদের আর কোনোদিন দেখিনি। বাহ, তোদেরকে খুব মানিয়েছে। দেখতে হবে না কার ছেলে আর ছেলের বউ? ছেলে কি তোমার একার নাকি? আরে তোমরা ঝগড়া থামাবা, আমি তোমাদের দুজনেরই ছেলে। এখন খেতে দাও। মা আপনিও বসে পড়েন, আমি বেড়ে দেই। আচ্ছা ঠিক আছে, তুমিও বসে পড়ো। খাবার টেবিলে বসে ইভা কি সুন্দর ব্যবহার। বলে কি মেয়ে, এটা দিব তোমাকে, এটা একটু নাও। সবার সামনে কি সুন্দর করে কথা বলে। আমি তো শুনে পুরাই শক। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। কিরে, বাসুরাত কেমন কাটলো? বেয়াল কি মারছিলি? আরে দূর, রাতে কিছুই হয়নি। তারপর বন্ধুদের সবটা বললাম। আমার কথা শুনে বন্ধুদের সে কি হাসি। আহারে বেচারা, বাসর ঘরে সোফায় থাকতে হলো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টায় বাসায় ফিরি। কিরে, এত রাত করে বাসায় ফিরলি ঘরে বউ রেখে? তোর কি বুদ্ধি শুদ্ধি কখনোই হবে না? বৌমা কখন থেকে না খেয়ে বসে আছে। বাবার কথা শুনে তো আমি পুরাই অবাক হয়ে যাই। যে আমাকে দেখতেই পারেন না, সে কিনা আমার জন্য না খেয়ে বসে আছে। কথাটা শুনে মনে মনে খুশি হলাম। ফ্রেশ হয়ে আমি আর ইভা খেতে বসলাম। তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলে কেন? খেয়ে নিতেই পারতে। বাবা মা যাতে না বোঝে তাই খাইনি। আর তুই আমায় তুমি করেই বলতিস কেন? বারে, নিজের বিয়ে করা বউকে কি তুই করে বলবো? এই তোকে না না করছি আমাকে বউ বলতে? তোর এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। এবার কথাটা শুনে আবার টেবিলে আরো বসে থাকতে মন চাইলে তাই উঠে রুমে চলে আসি। সোফায় শুয়ে শুয়ে ভাবতেছি ইভা কি আমাকে কখনো মেনে নেবে না। তাহলে আমাকে বিয়েটা করছিল কেন? কিছুক্ষণ পর ইভা রুমে এসে শুয়ে পড়লো। সকালবেলা খুব ভোরেই আমার ঘুম ভাঙলো। ইভা এখনো ঘুমাচ্ছে। ঘুমালে মেয়েটা কিরকম বাচ্চা বাচ্চা লাগে। ইভাকে দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না। আস্তে আস্তে ইভার কাছে গিয়ে বসে ইভাকে দেখতে লাগলাম। আমি কেমন জানি একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছি। এত কাছে কখন আসিনি ইভার। নিজের অজান্তে একটা ভালোবাসার পরও সেঁকে দিলাম ইভার কপালে। হঠাৎ মনে হলো ইভা আমাকে ইভার এত কাছে দেখলে আস্ত রাখবে না, তাই উঠে পড়লাম। ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে। 8টার বাসায় ফিরি। কি রে, এত সকাল সকাল কই গেছিলি? এই তো একটু হাঁটাহাঁটি করতে। খেতে দাও তো, খিদে লাগছে। ফ্রেশ হয়ে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে একসাথে সবাই খেতে বসেছি। মা, আমি আজ কলেজে যাব। ইভাও কি যাবে? মা আমিও যাব। ঠিক আছে, শাওনের সাথে যাস। শুন, বৌমাকে সাথে করে নিবে, আবার সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে মা। আমি কলেজে যাবার জন্য রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি। ম্যাডামের এখনো আসার কোনো নামগন্ধ নাই। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে হা হয়ে যাই। আমি কাকে দেখছি? ইভা একটা কালো শাড়ি পরেছে। এর আগে কোনোদিন মেয়েটির শাড়ি পরতে দেখিনি। এত সুন্দর লাগছিল তা বলে বোঝাতে পারবো না। তাই হা করে তাকিয়ে ইভাকে দেখছি। ইভা যে কখন আমার কাছে চলে আসে বুঝতেই পারিনি। মুখ বন্ধ কর, নইলে মুখে মশা ঢুকবে। ইভার কথায় আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চলো দেরি হয়ে যাচ্ছে। বাইকে করে দুইজন কলেজে গেলাম। গিয়ে দেখে হারামিরাও এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছে। এরই মাঝে রিক্তা আসলো। এতদিন কলেজে আসছো নাই কেন? এমনিতেই কাজ ছিল বাড়িতে। ও, এখন কাজ শেষ হয়েছে? তারপর সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে দেখি ইভা ক্লাসে নেই। কিছুক্ষণ পর স্যার আসে ক্লাসে। এখনো ইভার আসার নাম নেই। ক্লাস শেষে বাইরে গিয়ে ইভাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে দেখি ইভা একটি ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে। দেখে আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখানে কিছু বলা যাবে না। যা বলার বাড়িতে গিয়ে বলবো, তাই আগে সেখান থেকে চলে আসি। কলেজ শেষে ইভার জন্য দাঁড়িয়ে আছি। ইভা এখন আসার নাম নাই। প্রায় 20 মিনিট পর সেই ছেলেটির সাথে ইভা আসলো। ছেলেটিকে বিদায় দিয়ে আমার কাছে আসলো। চল। আমি আর কিছু না বলে আগে বাইক স্টার্ট করে দিয়ে বাসে চলে আসি। রুমে এসে ইভাকে বলি, ছেলেটিকে আর তার সাথে তোমার এত কিসের কথা? ছেলেটি যেই হোক, তোকে বলতে যাব কেন? বলতে হবে আমাকে, কারণ আমি তোমার স্বামী। স্বামী মাই ফুড, তোকে আমি স্বামী হিসেবে মানি না। শোন, তোকে আমি 6 মাস পর ডিভোর্স দিব। সো আমার ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। ইভার মুখে ডিভোর্সের কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ি। ছাদে গিয়ে সিগারেট ধরালাম। আগে সিগারেট খেতাম না, এখন ইভার অবহেলায় সিগারেট ওই আমারই একমাত্র সঙ্গী। এভাবেই কেটে যায় 1 মাস। ইভা এখন আমার সাথে আগের মতো কথা বলে না। আমি কথা বলার বহু চেষ্টা করি, কিন্তু ইভা শুধু হ্যাঁ বা না উত্তর দেয়। তাই আমিও বেশি কিছু বলি না। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ইভাকে নিয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি বন্ধুরা সবাই বসে আছে, কিন্তু সবার মন খারাপ। কিরে তোরা সবাই মুখটা এমন বাংলার পেঁচার মতো করে রাখছস কেন? মিমের বিয়ে ঠিক হয়ে গেছে। মিম হচ্ছে বাইজিতের খালাতো বোন। কি বলিস, কবে? জানি না, তবে কিছুক্ষণ আগে মিম কল করে বলল।
বিয়ের ডেট ঠিক হয়ে গেছে? সামনে রবিবারে। আজকে সোমবার, তার মানে 5 দিন সময় বাকি আছে। আর চল সবাই। কই যাবি? কই যাবো মানে তোর খালা বাড়ি। সবাই এখন যার যার বাড়ি গিয়ে রেডি হয়ে নে। তারপর সবাই উঠে পড়ি। আমি ইভাকে খুঁজতে থাকি, কারণ ইভাকে বলে যেতে হবে। ইভাকে গিয়ে দেখি বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি ইভাকে ডাক দিলাম, ইভা একটু এদিকে আসো। কি বলবি? এখানে বল। শোন, আমি এখন বাড়ি চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? এখন চলে যাবে কেন? ক্লাস করবে না? না, আমি এক জায়গায় যাবো 5-6 দিনের জন্য। আচ্ছা তুই তাহলে যা, আমি ক্লাস করে বাসায় চলে আসব। আমি মন খারাপ করে চলে আসলাম। ভাবছিলাম 5-6 দিনের জন্য যাবো, ইভা কিছু বলবে, কই যাব, কেন যাব, এসব। আচ্ছা সাবধানে যাও, এটুকু তো বলতে পারো। বাড়ি গিয়ে মাকে বাড়ি রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম মিমের বাড়ি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। স্টেশনে এসে সবাই বাসে উঠে পড়লাম। প্রায় 4 ঘন্টা জার্নি করে মিমদের বাড়ি গেলাম। বাইজিতে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আন্টি আমাদের রুম দেখিয়ে বলে, বাবা তোমরা এখানে রেস্ট নাও। সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। হৃদয় মোবাইলে সবার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর মিম আসলো রুমে। বাইজিৎকে দেখে সবার সামনে জড়িয়ে ধরলো। আমরা সবাই হা হয়ে গেলাম। মিম কিছুক্ষণ পর যখন দেখলো আমরা তাকিয়ে আছি, বাইজিৎকে ছেড়ে দিয়ে বলল, সরি। সমস্যা নাই, আপনারা কন্টিনিউ করতে পারেন। বলে আমরা রুম হতে বেরিয়ে পড়ি। রাতে খাবার খেয়ে সবাই রুমে আসি। বাইজিৎ, আমার মিমের সাথে কিছু কথা আছে, চল মিমের রুমে। তারপর আমি আর বাইজিৎ মিমের রুমে যাই। মিম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি বাইজিৎকে ভালোবাসেন, তাহলে বিয়েতে রাজি হলেন কেন? আসলে বাবা আমাকে না জানিয়ে আমার বিয়া ঠিক করেছে। তাহলে জানার পর আঙ্কেলকে কিছু বলেন না কেন? আমি বাবাকে খুব ভয় পাই, আর বাবাকে বাইজিতের কথাটা বলতে পারিনি। আচ্ছা আপনি এখন কি চান? আমি বাইজিতকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা আমরা আছি, সব ঠিক করে দিব। বলে আমি আর বাইজিৎ রুম হতে চলে আসি এবং সবাইকে সব বললাম। সব তো বুঝলাম, এখন বাইজিৎ তুই তোর আঙ্কেলকে বলতে পারবি? না ভাই, আঙ্কেল খুব রাগী, আমি বলতে পারবো না। প্রায় 2 ঘন্টা প্রেমালাপ করি। 12টায় রুমে আসি। এতক্ষণ কার সাথে কথা বলছিলে? তুই এখনো ঘুমাসনি? আগে আমার কথার উত্তর দে। কার সাথে হবে আবার? রিক্তার সাথে। তোর লজ্জা করে না বাসায় বউ রেখে অন্য মেয়েদের সাথে কথা বলতে? ওরে আমার বাবু, আমার তো মনেই ছিল না। শোন, রিক্তা অন্য মেয়ে না, রিক্তা আমার হবু বউ। তোকে ডিভোর্স দিয়ে আমি রিক্তাকে বিয়ে করব। আমার মুখে ডিভোর্সের কথাটা শুনে ইভা থমকে গেল। বাঙালি নারীর বিয়ে একবারই হয়, আর ইভার আগে সেই দিন ডিভোর্সের কথা এমনিতেই বলেছিল। ইভা আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি ঠিক, কিন্তু আজ ডিভোর্সের কথা শুনে ইভা যে কষ্ট পেয়েছে আমি তা ঠিক বুঝতে পেরেছি। কষ্ট পাক তাতে আমার কি, আমিও তো কম কষ্ট পাইনি। আমি আর এসব না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে আমি একাই যাই। ইভা রিক্সা করে কলেজে যায়, আমি রিক্তাকে নিয়ে সোজা ক্যাম্পাসে ঢুকি। আমাদেরকে দেখে এবার বান্ধবীরা ইভাকে বলল, কিরে শাওনের সাথে মেয়েটাকে? আর তোকে দেখছি 2 দিন ধরে একাই রিক্সা করে আসছিস, তোদের কি কিছু হয়েছে? ইভা বান্ধবীদের সবটা খুলে বলল। তুই কাজটা ঠিক করিসনি, এখন পস্তা। তোর চোখের সামনে দিয়ে তোর স্বামীকে আরেকজন নিয়ে যাবে। ক্লাস শুরু হয়ে আমরা সবাই ক্লাসে চলে যাই। আমি আর রিক্তা 2 জন চোখে চোখে কথা বলছি। ইভাকে দেখছে আমাদের দিকে, আর চোখে তাকিয়ে আছে ছলছল চোখে। ক্লাস শেষে আমি আর রিক্তা 2 জন বাহিরে বসে আছি। রিক্তা, আমার মনে হয় ইভাকে এখন বলে দেওয়া উচিত। তুই কি পাগল হয়েছিস? এখনো তো কিছুই হয়নি। এখনো তো ইভা যে তোকে ভালোবাসে তা বলেনি। আর ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা করলে যে কতটা কষ্টের তা তোকে বুঝতে হবে না। তুই এত বুঝিস, আগে যদি জানতাম তাহলে আমি তোকেই বিয়ে করতাম। কথাটা বলেই সামনে তাকিয়ে দেখি ইভা দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে ইভাকে দেখিয়ে রিক্তার কোলে শুয়ে পড়ি। এখানে কি হচ্ছে? দেখছিস না আমরা প্রেম করছি। ইভা আমার কলার ধরে দাঁড় করিয়ে বলল, লজ্জা কর না তোর বউ থাকতে একটা রাস্তার দুশ্চরিত্র মেয়ের সাথে প্রেম করতে? ইভা, রিক্তাকে নিয়ে কোনো বাজে কথা বললে ভালো হবে না বলে দিলাম। একবার না 100 বার বলবো, অন্য স্বামীর সাথে প্রেম করে বাজে মেয়ে না তো কি ধোয়া তুলসী পাতা? ইভা কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে 2টা বসিয়ে দিলাম। ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। কিছু বলিনি এতদিন, কিন্তু আর না। বাজে মেয়ে রিক্তা না তুই। আর কিসের স্বামী স্বামী করিস? বিয়ার পরে একটিবার ভালো করে কথা বলেছিস আমার সাথে? বিয়ার পরে
কলেজের এক বড় ভাইয়ের সাথে তুই কি করেছিলি? কলেজ ছুটির পরও তো তোর জন্য আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। আমি এসব ভুলে গেছি ভাবছিস? তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে দেখলে এখন আমার ঘেন্না হয়, ঘেন্না। নেক্সট টাইম আমার ব্যাপারে কোনো কথা বলবি না। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। ইভার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আর কোনো কথাই বলছে না। বাবু চল তো এখান থেকে, এসব মেয়েদের দেখলে আমার গা জ্বলে। বলেই আমি রিক্তার হাত ধরে চলে আসি। ইভার সাথে খারাপ ব্যবহার করে আমারও ভালো লাগছে না, তাই রিক্তাকে নিয়ে একটা পার্কে বসি। সরি রে, আমার জন্য এত কিছু হলো আজ। কি বলছিস তুই? আমি সরি, আমার জন্য তোকে এত কথা শুনতে হলো। আর থাপ্পড়টা ওর পাওনা ছিল। তারপরও ইভাকে থাপ্পড় মারাটা তোর উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা তোকে বুঝতে হবে না। আমার সামনে তোকে বাজে কথা বলবে আর আমি বসে থাকবো? আচ্ছা বাপ হয়ে এখন এসব বাদ দে, বাদাম খাবো, বাদাম নিয়ে আয়। আচ্ছা তুই বস, আমি আনতেছি। তারপর কিছু বাদাম এনে খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেই। বিকাল হয়ে গেছে, তাই রিক্তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আসি। কোনো কিছু ভালো লাগছে না, তাই বন্ধুদের শিমুলতলি আসতে বলি আড্ডা দিতে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই ইভা এসে দরজা খুলে দেয়। খুব খিদা পেয়েছে, খেতে দে। দুপুরেও খাইনি, তাই খুব খিদা লাগছে। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুইজন রুমে গেলাম। শোনো, তুমি চাইলে খাটে ঘুমাতে পারো। তোর সাথে ঘুমানোর ইচ্ছা আমার নাই। বলেই বেলকনিতে গিয়ে রিক্তাকে বলে দিলাম। তোর বউ কি করে রে? কি আর করবে, খাটে বসে বসে চোখের জল ফেলছে। কলেজের ব্যাপারে তোকে কিছু বলেছিল? না, কিছুই বলেনি, তবে বাসায় আসার পর থেকে তুমি করে বলতেছে। বলেছিলাম না তোর জন্য পাগল হয়ে যাবে তোর বউ। আচ্ছা শোন, আমার ব্যাপারটা মনে থাকে যেন। মনে থাকবে। তুই আমার এত বড় উপকার করলি, তোর কথাটা আমি রাখবো না? আচ্ছা আমার ঘুম পাচ্ছে, রাখি। ওকে, শুভরাত্রি। বলে কলটা কেটে দিলাম। বেলকনিতে থেকে রুমে এসে দেখি ইভা শুয়ে শুয়ে কি জানি ভাবছে। আমি সেই দিকে খেয়াল না দিয়ে সোফায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। মাঝরাতে হঠাৎ কারো শব্দে ঘুম ভেঙে গেল। আমি চেয়ে দেখি ইভা আমার পায়ে মাথা রেখে কান্না করতেছে আর বলছে, সরি শাওন, তুমি যখন আমার কাছে ছিলে তখন আমি তোমায় বুঝতে পারিনি, কিন্তু আজ তোমাকে হারিয়ে আমি বুঝেছি তুমি আমার ভেতর কতটা জুড়ে ছিলে। এখন তোমাকে হারিয়ে বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসার মানুষের অবহেলা যে কতটা কষ্টের এখন আমি বুঝতেছি। তোমাকে খুব অবহেলা করেছি সেই ছোটবেলা থেকে। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেয়েছো। তুমি শুধু একবার ফিরে আসো, আর কোনোদিন তোমাকে হারাতে দিব না। ইভার কথা শুনে খুব ইচ্ছে করছিল ইভাকে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। কিন্তু না, এখন কিছু বলা যাবে না। তাই আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা ইভার ডাকে ঘুম ভাঙল। কি, আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? অনেক বেলা হয়েছে, ওঠো, আর তোমার জন্য কফি বানিয়ে এনেছি, না হলে কফি ঠান্ডা হয়ে যাবে। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো, তুই আমার জন্য কফি করে আনলি? বারে, আমার বরের জন্য আমি কফি বানিয়ে আনতে পারি না? কি বলছিস? তোর বর? ভুলে যাস না, আর 3 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুই আমাকে কি ডিভোর্স দেস? আমিও দেখে নেব। কিছু বললি নাকি? না, কিছু বলিনি। আচ্ছা এখন কফিটা নাও। আমি ঘুম থেকে উঠে কফিটা খেয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ইভার চিল্লাচিল্লিতে ওয়াশরুম থেকে বের হলাম। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? বলে ফ্লোরের দিকে তাকিয়ে দেখি আমার মোবাইলটা ভেঙে পড়ে আছে। হায় আল্লাহ, এটা কি করলি? আমার মোবাইলটা ভাঙলি কেন? এই তোর মোবাইলে মেয়েদের এত কল কিসের? ইভার আমার কলার ধরে কথাটা বলল। আমি ভাঙা মোবাইলটা হাতে নিয়ে দেখি রিক্তা কল দিয়েছিল। কই এত মেয়ে? রিক্তাই তো কল দিয়েছিল, আর তুই তো জানিস রিক্তা আমার জিএফ। আর তুই কি রিক্তাকে উল্টাপাল্টা কিছু বলেছিস? কি বলেছি তা ওই ডাইনিটার কাছ থেকে জেনে নিস। তাহলে জেনে নিন ইভা কি বলেছিল। আমি যখন ঘুম থেকে উঠে রিক্তাকে একটা SMS পাঠিয়েছিলাম কল দেওয়ার জন্য,
আর এটাও বলেছিলাম যে কলটা ইভা ধরবে। আমি ইভাকে জ্বালানোর জন্য রিক্তাকে দিয়ে কলটা করাই। ইভা কল রিসিভ করতেই, বাবু তোমার ঘুম ভাঙলো? শোন, রাস্তা করার দরকার নেই, তাড়াতাড়ি কলেজে চলে আসো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে আনবো। এই মেয়ে, তো সমস্যা কি? আমার স্বামীর জন্য আমি থাকতে তুই রান্না করে আনতে যাবি কেন? কি বললি? তোর স্বামী শাওন তো তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, আর 3 মাস পর। শোন ডাইনি, আমার স্বামীর দিকে তুই যদি চোখ তুলেও তাকাস, তাহলে তোর চোখ আমি তুলে নেব। আমি কি করে বসে বসে আঙুল চুষবো? শাওন, শুধু আমার কথাটা মনে রাখিস। ইভা আর কিছু না বলে আছাড় দিয়ে আমার স্বাদের মোবাইলটা ভেঙে ফেলে। এই যা, এইটুকুর জন্য আমার মোবাইলটা ভেঙে ফেললো। আমি আর কিছু না বলে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা করে আমি যথারীতিতে ইভাকে রেখে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে বসলাম। কিরে, তোর কি অবস্থা? আজকাল তো ক্যাম্পাসে আমাদের সাথে বসিসই না, তা আজ কি মনে করে? তোরা তো জানিস আমি একটা মিশনে আছি। তো শুনি, আপনি কি মিশনে আছেন? আরে তুই আয়, বস বস। বসবো না। শাওন, চল না, ফুচকা খাবো। চল ক্যান্টিনে। ক্যান্টিনে না, বাইরে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা চল। কি আর করার, রিক্তাকে নিয়ে কলেজের সামনে মরে গেলাম ফুচকা খেতে। হঠাৎ সামনে যেয়ে দেখি ইভা রিক্সা করে কলেজের দিকে আসতেছে। ইভাকে দেখে আমি, করো তো বাবু। কিরে, হঠাৎ রাস্তার মধ্যে তোর এত প্রেম আসলো কোথা থেকে? পিছনে তাকিয়ে দেখো। রিক্তা পিছনে তাকিয়ে দেখে ইভা। তাই তো বলি, এত প্রেম আসলো কই থেকে? ইভাকে দেখে রিক্তা আমাকে আর আমি রিক্তাকে ফুচকা খাইয়ে দিতে লাগলাম। আমাদের প্রেম দেখে ইভা রিক্সা হতে নেমে আমার হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে একটা আছাড় মারলো। কি হচ্ছে এসব? এটা রাস্তা, সো আস্তে কথা বলো। তোকে না বললাম এই ডাইনির সাথে না যেতে? তাহলে তুই তার সাথে কি করছিস? দেখিস না দুইজন প্রেম করছি, তুই তো এসে দিলি সব শেষ করে। তুই আজ বাসায় আয়, তোর মজা দেখাবো। এতদিন তোকে কিচ্ছু বলি নাই, তাই লাই পেয়ে গেছিস। বলেই ইভা রাগে ফুঁসতে ফুঁসতে রিক্সায় উঠে বাসার দিকে চলে গেল। এই, তুই ইভাকে এত রাগালি কেন? এমনিতেই, এখন না আমার ইভাকে রাগাতে ভালো লাগে। হা 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 হা। আচ্ছা, তুই ইভাকে সত্যিটা কবে বলবি? ইভার জন্মদিন সামনে মাসের 8 তারিখ। ভাবছি ইভাকে সেই দিব, সারপ্রাইজ দিব, সবটা বলে নতুন করে আবার প্রপোজ করব। তার মানে আরো 1 মাস ইভাকে কষ্ট দিবি? জি মহারানী, আমিও কম কষ্ট পাইনি। এখন চলো, ক্লাস করতে হবে। ফুচকার বিল দিয়ে আমি আর রিক্তা বাইকে করে কলেজে চলে আসি। বাইকটা রেখে আমি আর রিক্তা ক্লাসে চলে যাই। কলেজ ছুটির পর আমি রিক্তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলেই আমার কানটা ধরে বলতে লাগলো, ইভাকে তুই নাকি মেরেছিস আর তাকে নাকি রাস্তায় নামিয়ে দিয়েছিস। ইভা যে এতদিন রিক্সা করে কলেজে যায় মা জানে না। মা, আমি তো কিছু করিনি। তাহলে মেয়েটি কলেজে না গিয়ে রুমে এসে কান্নাকাটি করছে কেন? কখন থেকে ডাকছি, দরজা খুলছে না। তুই যা, তোর আমার বাড়িতে জায়গা নেই। তুমি না আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, এরকম করছো কেন? তোমার এই দুধের বাচ্চাটা কই যাবে বলো? জায়গা নেই বলছি, মানে জায়গা নেই, ব্যাস। বলেই মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। যা শালা, এখন আমি কি করি? যাই, বন্ধুদের সাথে আড্ডা দেই। রাতে বাবা বাসায় আসলে তখন বাসায় আসবো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে 10টায় আবার বাসায় আসি। কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। আমাকে দেখেই মা জড়িয়ে ধরে। আমি হতবাক হয়ে যাই। তোকে একটু বকা দিয়েছি বলে কি আমাদের ছেড়ে চলে যাবি? মা, তুমি কাঁদতেছো কেন? আমি তো কোথাও যাইনি। তুই বল, কোনোদিন এরকম করবি না। ঠিক আছে, আর এরকম করব না। সেই সকাল থেকে না খাওয়া, চেহারার কি করেছিস দেখ। তোর জন্য ইভাও কিছু খায়নি। যা, ইভাকে নিয়ে খেতে আয়। আমি রুমে গিয়ে দেখি ইভা শুয়ে শুয়ে কান্না করছে। ইভার কান্না দেখে আমার ভিতরটা উড়ে যাচ্ছে। না, আর মেয়েটাকে কষ্ট দেব না। তাকে কষ্ট দিয়ে তো আমি সুখে নাই, আমিও তো তার দ্বিগুণ কষ্ট পাচ্ছি।
কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? সেটা তোমাকে জানতে হবে না। আচ্ছা চল, সকাল থেকে নাকি কিছুই খাওনি? না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, খিদা লাগলে এমনিতেই খাবে। আমি নিচে গিয়ে দেখি মা খাবার রেডি করে বসে আছে। কি রে, ইভা কই? তোমার বৌমা নাকি খাবে না? আচ্ছা, তুই খেয়ে ইভার জন্য খাবার নিয়ে রুমে যাস। আচ্ছা, তুমি ইভার জন্য খাবার বেড়ে দাও। রাক্ষসটা একবার না করতেই চলে গেল। আমি যে তার সাথে রাগ করে খাইনি, আমাকে একবার জোর করলো না। খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এখন কি করি? না খেয়ে থাকতে হবে সারা রাত। কেন যে সে সময় না করতে গেলাম? এই কি সাউন্ড প্লেট হাতে রুমে আসতেছে, সে কি আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে নাকি? এই নাও, আমি জানি তোমার খিদে পেয়েছে, খেয়ে নাও। না, আমি খাবো না। ভালো করে বলছি তো, তাই কানে যায় না? খেতে পারি, একটা শর্ত। কি শর্ত শুনি? তে আমাকে খাইয়ে দিতে হবে। শাওন কিছু একটা ভেবে ইভার মুখের সামনে খাবার তুলে দিল। হাঁ করো। ইভা হা করলে শাওন ইভাকে খাইয়ে দিতে লাগলো। এবার খুব ভালো লাগছিল। এই কয়েকদিনে শাওনকে খুব ভালোবেসে ফেলেছে। শাওনের প্রতিটি স্পর্শ এখন ইভার ভাল লাগে। কেন যে আগে শাওনকে অবহেলা করলো? ইভাকে খাইয়ে দিয়ে ইভার মুখটা মুছে দিয়ে প্লেটটা টেবিলে রেখে দিলাম। মনে মনে ভাবছি, মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে। শাওন, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? কেন, তুমি ডিভোর্স চাও না? না, আমি ডিভোর্স চাই না। সেদিন আমি এমনিতেই রাগে ডিভোর্সের কথা বলেছিলাম। এ ব্যাপারে আমরা পরে কথা বলি বলে আমি সোফায় শুয়ে পড়লাম। সকালবেলা ইভার ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময়, চলো না, আজ আমরা ঘুরতে যাই। অনেক দিন হলো তোমার সাথে ঘুরতে যাই না। না, আজকে রিক্তাকে নিয়ে মুভি দেখতে যাব, আজকে সময় নেই। আমি এমনিতেই বানিয়ে বললাম। রিক্তার কথা বলাতে ইভার মনটা খারাপ হয়ে গেল। শুধু রিক্তা রিক্তা রিক্তা, কি আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? রিক্তাকে আমার থেকেও বেশি সুন্দরী। রিক্তার মধ্যে কি আছে শুনতে চাও? রিক্তা তোমার মতো অহংকারী না। রিক্তার ভালো একটা মন আছে, যা তোমার মধ্যে নেই। তাছাড়া রিক্তা আমাকে খুব ভালোবাসে। কি পেয়েছি তোমাকে ভালোবেসে বলতে পারবে? চড় থাপ্পড় ছাড়া। সেই ছোটকাল থেকে তোমাকে ভালোবেসেছি, বিনিময়ে কি পেয়েছি? শুধুই অবহেলা। এখন আমাকে একটু শান্তিতে থাকতে দাও। ইভার দিকে চেয়ে দেখি শুধুই চোখের জল ফেলছে, আর কিছুই বলছে না। শোন, আমার সামনে এসব নেকা কান্না করবে না, এসব আমার একদম পছন্দ না। এদিকে ইভা ভাবছে, আগে শাওন তাকে কত ভালোবাসতো, তার জন্য কত কি করতো। তার মন খারাপ দেখলে সহ্যই করতে পারতো না, তাকে হাসানোর কত চেষ্টা করতো। সেই শাওন এখন বলছে তার কান্না নাকি নেকি কান্না। এসব ভেবে ইভা হাউ বাউ করে কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি করে ইভার মুখটা চেপে ধরি। মা শুনতে পারলে আজ আমার খবর আছে। কালকে কোনো রকম বেঁচে গেছি। ইভা প্লিজ কান্না থামাও, মা শুনতে পারলে আমাকে মেরে ফেলবে। ইভা কান্না থামালো, কিন্তু মাঝে মধ্যে ফুপাচ্ছে আর চোখের জল ফেলছে। যতই হোক ইভাকে ভালোবাসি তো, তাই ইভার সামনে বসে ইভার চোখের জল মুছে দিয়ে বললাম, সরি। আচ্ছা চলো, আজ আমিও তোমার সাথে রিক্সা করে কলেজে যাব। ইভা কান্নামাখা কণ্ঠে বলল, না, তুমি যাও, আমি কলেজে যাব না। আমি আর কিছু না বলে কলেজে চলে গেলাম। আমি জানি ইভা এখন দরজা লাগিয়ে শুয়ে শুয়ে কান্না করবে। করুক, তাতে আমার কি? আমিও তো ইভার জন্য কম কান্না করিনি। কলেজে এসে কিছুই ভালো লাগছে না। না, আজ ইভার সাথে একটু বেশি করে ফেলেছি। কিরে, কখন থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস? কিছু কি হয়েছে? তেমন কিছু না, এমনি মন খারাপ। আমরা কি তোর আপন কেউ? আমাদেরকে বলবি? এখন তো তোর রিক্তাই আপন। তুইও শুরু করলি? আচ্ছা শোন, তারপর সবটা বললাম ওদের। ইভা তো এখন তোকে ভালোবাসে, তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? ভাবছি ইভার জন্মদিনের ইভাকে সারপ্রাইজ দিব। তুই যা ভালো মনে করিস। আচ্ছা এখন চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পর বাসায় এসে কলিং বেল দিতেই মা দরজা খুলে দেয়। রুমে এসে দেখি ইভা রুমে নেই, হয়তো বেলকনিতে হবে। আমি ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম, সেখানেও ইভা নেই। ছাদে গেলাম, ছাদেও ইভা নেই। তাই তাড়াতাড়ি করে মার কাছে গেলাম। মা, ইভা কই?
ইভাদের বাড়ি গেছে। আমি রুমে গিয়ে দেখি মায়ের জন্য নাকি কান্না করছে, তাই বললাম কয়েকদিন মায়ের কাছে থেকে আসতে। ও আচ্ছা। তুইও যা, তুইও তো বিয়ের পর শ্বশুর বাড়ি যাসনি। আচ্ছা ঠিক আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের দিকে শ্বশুরবাড়ি গেলাম। দরজায় কলিং বেল দিতেই সুমা এসে দরজা খুলে দেয়। সুমা এবার ছোট বোন। কি দুলা ভাই, আপুকে ছাড়া বুঝি ভালো লাগছিল না, তাই আপু আসতে না আসতেই চলে এসেছেন? আরে না শালিকা, আমি আসছি। তোমার জন্য কতদিন তোমাকে দেখি না। হয়েছে, আর পাম দিতে হবে না আমাকে। এলো রে সুমা। মা, দুলা ভাই এসেছে। বাবা কেমন আছো? জি মা ভালো, আপনি কেমন আছেন? তো বাবা, বাড়ির সবাই ভালো আছে তো? জি মা, সবাই ভালো আছে। বাবা উপরে যাও, ইভা রুমেই আছে। আমি ইভার রুমের সামনে এসে আসতে পারি? ইভা আমার দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে বলল, তুমি কখন এলে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ইভা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও। আমি কফিটা নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। ইভার রুমের বেলকনিটা খুব সুন্দর। বেলকনিতে কয়েক ধরনের ফুলের গাছ আছে, খুব সুন্দর দেখতে। সুমা মনে হয় এগুলো দেখাশোনা করে। বেলকনিতে খুব সুন্দর মনোরম পরিবেশ একটা। আমি কফি খাচ্ছি আর মনোরম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অর্ধেক কফি খেতেই হঠাৎ ইভা এসে ছো মেরে কফিটা দিয়ে গেল। এটা কি হলো? তোমার আর খেতে হবে না, বাকিটা আমি খাবো। বলে ইভা কফিতে চুমুক দিল। আজব তো, নিজের জন্য একটা বানিয়ে আনলেই তো পারে, আমারটা নিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে পড়লাম। রুমে এসে একা একা ভালো লাগছে না, তাই গল্প লিখতেছিলাম। দুলা ভাই রুমে কার সাথে এত চ্যাটিং করেন? আমি সামনে তাকিয়ে দেখি সুমা। চ্যাটিং করি না শালিকা, গল্প লিখছিলাম। এখন গল্প লিখতে হবে না, চলেন ছাদে যাই, আড্ডা দিব। আপু তুইও চল না। তারপর ছাদে তিনজন বসে আড্ডা দিলাম। সুমা মেয়েটা না খুব মিশুক, এত কথা বলতে পারে মেয়েটা। কথা বলতে শুরু করলে থামতেই চায় না। শাশুড়ি আম্মা ছাদে এসে ডেকে গেছেন রাতের খাবার খাওয়ার জন্য, তাই নিচে চলে যাই। নিচে গিয়ে খাবার টেবিল দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এত খাবার! খাবার দেখে মনে হচ্ছে এই বাড়িতে থেকে যাই আজীবন, জামাই আদর পাবো। খেতে বসে তো পড়লাম আরেক বিপদে। কি বাবা, কিছুই তো খাচ্ছ না? এটা নাও ওটা নাও, না করার শর্তেও জোর করে দেয়। এত খাবার মনে হয় আমি জীবনেও খাইনি। খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসি। এই তোমার মা কি আমাকে মারার প্ল্যান করছে নাকি? ইভা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জোর করে এত খাবার খাওয়ালো, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা একটা বালিশ দাও, আমি ঘুমাবো। শোনো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় থাকি। না থাক, তুমি খাটে থাকো। আমাদের বাড়িতে এসে তুমি সোফায় থাকবে তা হয় না। তোমার সোফায় থাকা অভ্যাস নাই, তুমি থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই খাটে থাকি, মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা ঠিক আছে বলে আমি খাটে একপাশে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই আমার বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে দেখি ইভা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তখন যে আমার কি ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। এই প্রথম ইভার আমার এত কাছে এসেছে। নিজের অজান্তেই ইভাকে আমি জড়িয়ে ধরি। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারিনি। ইভার ডাকে আবার ঘুম ভাঙলো আমার। ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, এখন আমাকে ছাড়বে নাকি এইভাবে জড়িয়ে ধরে রাখবে? ও সরি। এই যা খেলাম একটা বাস। কেন? যখন ঘুমিয়ে গেছিলাম। লজ্জায় এখন আমার মাথা কাটা গেল। ইভা ফ্রেশ হয়ে এসে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি পুরো লজ্জায় শেষ হয়ে গেলাম। যাও, আর লজ্জা পেতে হবে না, ফ্রেশ হয়ে এসো। মা কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি বিছানা হতে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ইভার সাথে নিচে গেলাম। আমি আর ইভাই শুধু খেতে বসেছি। মনে হয় অন্যরা খেয়ে ফেলেছে। কি দুলা ভাই, আপু কি রাতে ঘুমাতে দেয় না? সকালবেলা এত ঘুমান। সুমা তুই চুপ করবি? আর তুই কলেজে যাসনি কেন? আজকে দুলা ভাইয়ের সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, বিকালের দিকে যাব। না, দুলা ভাইকে এখন শপিং এ নিয়ে যাব, কিছু কেনাকাটা করে তারপর বিকাল দিকে ঘুরতে যাব। খাইছে রে আমারে, এই মেয়েকে নিয়ে মার্কেটে গেলে তো আমার পকেট পুরো ফাঁকা করে দিবে।
বিয়ে করলে এই এক জ্বালা, শ্বশুর বাড়ি গেলে শালা শালিকা পকেট পুরো ফাঁকা করে ফেলে, লজ্জায় কিছু বলাও যায় না। যারা বিয়ে করেছেন তারা এই বিষয়ে আমার থেকেও বেশি জানেন। দুপুরের দিকে সুমাকে নিয়ে মার্কেটে গেলাম। সুমা শুধু ঘুরে ঘুরে দেখে, কিছুই পছন্দ হচ্ছে না। অবশেষে 2টা জামা নিল। আমিও ইভার জন্য পছন্দ করে একটা নীল শাড়ি কিনলাম। বিয়ের পর কিছুই দেইনি মেয়েটিকে, কোনোদিন কিছু চাইও নি মেয়েটি। সুমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, লাঞ্চ করে বাসায় চলে আসি। আমি রুমে গিয়ে দেখি ইভা শুয়ে আছে। আমি শাড়ির প্যাকেটটা খাটে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ইভা শাড়িটা দেখতেছে। শাড়িটা কি আমার জন্য এনেছো? না, এটা রিক্তার জন্য কিনেছিলাম। তুমি যেহেতু প্যাকেটটা খুলে ফেলেছো তাহলে তুমি রেখে দাও। মিথ্যা বললাম, সত্যিটা তো আপনারা জানেন। ইভা ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এখনই বৃষ্টি নামবে, তাই আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যাই। বিকালে সুমা আর আমি ঘুরতে যাব। ইভাকে বললাম আমাদের সাথে যাবে কিনা। ইভার নাকি ভালো লাগছে না, তাই যাবে না। আমি সুমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সুমা বায়না ধরল ফুচকা খাবে, তাই রাস্তার পাশে একটা ফুচকার দোকানে দাঁড়াই। সুমা ফুচকাওয়ালা মামাকে বেশি করে ঝাল দিতে বলল। সুমা 2টা ফুচকা খেয়েই ঝালে কাতরাতে লাগলো। পানি পানি দুলা ভাই, পানি। মামা পানি দেন। মামা পানি তো শেষ। কি বলেন, ফুচকা বেচেন আর পানি রাখেন না? বলে আমি দোকানের দিকে হাঁটা দিলাম পানি আনতে। আমি পানি নিয়ে এসে দেখি সুমা নাই। মামা, সুমা কই গেছে বলতে পারবেন? আপাকে কয়েকটা ছেলে জোর করে এদিকে টেনে নিয়ে গেছে। আমি আর সেখানে দেরি না করে দৌড়ে সেদিকে গিয়ে দেখি সুমাকে একটি ছেলে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, সাথে আর 3টা ছেলে। আমি দৌড়ে গিয়ে সুমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে ছেলেটা, তাকে পিছন থেকে কষে একটা লাথি মারি। সাথে সাথে ছেলেটি ছিটকে সামনে পড়ে যায়। সুমা দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালো। কে রে শালা তুই? তোর বাপ। বলেই কোমর থেকে বেল্টটা খুলে দেয়। উদম কেলানি। আমার মায়ের দেখে বাকি 3টা দেয় ভূ দৌড়। মারতে মারতে আধা মরা করে। যা, তোকে আর ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে নেব। তোকে আমি দেখে নিব। আগে তো তুই সোজা হয়ে দাঁড়া, তারপর তো দেখবে। ছেলেটি চলে গেছে। আমি সুমার দিকে তাকিয়ে বললাম, ছেলেটি কে ছিল আর তোমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিল কেন? আসলে দুলা ভাই, ও রকি, আমাদের কলেজেই পড়ে। আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আরো আজে বাজে কথা বলে। তার জন্য এখন আমি কলেজেই যেতে পারি না। তুমি আমাকে বা বাসায় আগে বলনি কেন? ভয়েও খুব খারাপ ছেলে, পরে যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করে। আচ্ছা, এখন বাসায় চলো, সেটা পরে দেখা যাবে। আর শোনো, এসব বাসায় বলার দরকার নেই, অযথা টেনশন করবে সবাই। আমিও এটাই ভাবছিলাম। আচ্ছা হয়েছে, এখন চলো। তারপর সুমাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বাইজিৎকে কল করে রকির ব্যাপারে সব জানতে বলি। আজ রাতেও একই খাটে থাকি। মাঝখানে কোলবালিশ রেখে সকালবেলা ইভার ডাকে ঘুম ভাঙে। আমি বললাম, কি হয়েছে, এত সকালে ঘুমটা ভাঙালে কেন? মা ফোন করেছিল, বাবার শরীরটা নাকি ভালো না, তাই আমাদেরকে বাসায় চলে আসতে বলল। কি হয়েছে বাবার? তেমন কিছু না, রাতে নাকি প্রেশারটা একটু বেড়ে গেছিল। আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই চলে যাব। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা রেডি করছে, খেয়ে চলে যাব। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে শ্বশুর শাশুড়িকে সালাম করে সুমার কাছে যাই। শোনো, একদম ভয় পাবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে দুলা ভাই। তারপর আমি আর ইভা বাইকে করে বাসায় চলে আসি। আমি মাকে বললাম, মা বাবা কই? বাবার কি হয়েছে? তেমন কিছু না, রাতে প্রেশারটা একটু বেড়ে গেছিল, এখন ঠিক আছে, তাই অফিসে গেছে। এই শরীর নিয়ে তুমি বাবাকে অফিসে যেতে দিলা? তুই জানিস না তোর বাবা কিরকম, আমার কথা কখনো শুনে? আচ্ছা, আমি রুমে গেলাম। বলেই রুমে চলে আসি। বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে শিমুলতলি গেলাম। কিরে, শ্বশুর বাড়ি হতে চলে আসলি যে? তোদেরকে ছেড়ে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আচ্ছা শুন,
রকি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। ছেলেটা তেমন ভালো না, বাবা কোটিপতি, তাই ছেলে যা ইচ্ছে তাই করে বেড়ায়, আর ও একবার যা বলে তা করেই ছাড়ে। আচ্ছা বাদ দে এসব। মিমের কি খবর? মিমের কথা আর বলিস না, শুধু প্যারা দেয়। বিয়েটা কর, তারপর বুঝবি প্যারা কাকে বলে, কত প্রকার ও কি কি। বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসি। কলিং বেল দিতেই ইভা এসে দরজা খুলে দিল। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এসে ডিনার করলাম আর ইভাকে বললাম, বাবা কোথায়? বাবা মা রুমেই আছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি বাবার সাথে দেখা করে আসি। আসতে পারি? আয় পাগল ছেলে আমার। বাবা তোমার শরীরটা এখন কেমন? ভালো। তুই কখন এলি? আমি সেই সকালে এসেছি, এসে দেখি তুমি অফিসে চলে গেছো। বাবা মার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসি। আমি যে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব এমন সময়, তুমি খাটেই থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর আমিও খাটের একপাশে শুয়ে পড়ি। এভাবেই কেটে যায় আরো 15 দিন। এখন আমি আর ইভার সাথে খারাপ ব্যবহার করি না। রিক্তাও কানাডায় চলে গেছেন লেখাপড়ার জন্য। ইভার সাথে আগের মতোই বন্ধুত্ব হয়। ইভাও আমাকে খুব কেয়ার করে। রোজ রাতেই ইভা আমাকে ঘুমের মাঝে জড়িয়ে ধরে। খুব ভালোই কাটছিল আমাদের দিনকাল, কিন্তু হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার হতে একটা SMS আসে আমার মোবাইলে। SMS-টা দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেল। কয়েকটা কল দিলাম এই নাম্বারে, কিন্তু নাম্বারটা SMS দিয়ে বন্ধ করে রাখছে। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। রাখবই না বা কেন? অচেনা একটা মানুষ আমার স্ত্রীর সম্পর্কে বাজে মন্তব্য করবে, আমি বসে থাকবো? SMS-টা ছিল এই, মিস্টার শাওন আকন্দ, আপনি কি জানেন আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত? নিজের স্ত্রী সম্পর্কে এমন বাজে কথা শুনলে কারই বা রাগ উঠবে না? আমি এই কথাটা আর ইভাকে না বলে নিজে নিজেই খুঁজতে থাকি কে হতে পারে এই তৃতীয় লোক যে আমার আর ইভার মাঝে ঝামেলা সৃষ্টি করতে চায়। রাতে আমি আর ইভা শুয়ে আছি, হঠাৎ ইভার মোবাইলে অচেনা নাম্বার হতে একটা কল আসে। ইভা কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, আমি আপনার স্বামী সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য কল করেছি। কি ইনফরমেশন বলেন? আপনি কি জানেন আপনার স্বামী আপনাকে রেখে আর একটা বিয়ে করেছে? হোয়াট? ইভা কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। আপনি যদি চান আমি আপনাকে প্রমাণ দিতে পারি। আপনি কালকে বিকাল 5টায় লেকের পাড়ে চলে আইসেন। আচ্ছা আমি আসবো। এদিকে আমি ভাবছি ইভা এত রাতে কার সাথে কথা বলে, আর আমার সামনে কথা না বলে বেলকনিতে চলে গেল। নাকি অচেনা লোকটির কথাই ঠিক, না এবার দিকে নজর রাখতে হবে। ইভা রুমে এসে শুয়ে পড়ল। কারো চোখে কোনো ঘুম নাই। ইভা ভাবছে, শাওন কি সত্যি আর একটা বিয়ে করেছে? লোকটি বললো তো প্রমাণ দিবে। না, কালকে লোকটার সাথে দেখা করলেই সব জানতে পারবো। সকালে ঘুম ভাঙতেই দেখি ইভা রুমে নাই। মনে হয় বাথরুমে হবে। অনেকক্ষণ হলো এখনো ইভা বাথরুম থেকে বের হলো না। তাই বাথরুমে গিয়ে দেখি দরজা খোলা, ভিতরে গিয়ে দেখি ইভা নেই। তাড়াতাড়ি করে নিচে গেলাম। মা, ইভা কই? ও তো কিছুক্ষণ আগেই বের হলো, বললো কি নাকি কাজ আছে। ইভার এত সকালে কি কাজ? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা রেডি করো। রুমে গিয়ে দেখি মোবাইলে সেই নাম্বার থেকে একটা SMS আসছে। তাড়াতাড়ি করে SMS-টা ওপেন করি। কি শাওন সাহেব, আমার কথা কি এখনো বিশ্বাস হয় না? তাহলে আজ বিকাল 5টায় লেকের পাড়ে চলে আইসেন, তাহলেই সব দেখতে পারবেন। SMS-টা দেখে আমার মাথাটা পুরো আউলিয়ে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এদিকে ইভা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে রিক্তার খোঁজ নিতে। আজ কয়েকদিন হয়ে গেল রিক্তাকে দেখছি না। না, আজ রিক্তার খোঁজ নিতেই হবে। আমাকে জানতেই হবে রিক্তা কোথায়। আর রিক্তা ছাড়া তো আর শাওনকে কোনো মেয়ের সাথে দেখিনি। ইভা রিক্তার খোঁজ নিয়ে জানতে পারে রিক্তা দেশের বাইরে চলে গেছে লেখাপড়ার জন্য। ইভা মনে মনে ভাবে, রিক্তা যদি দেশের বাইরেই চলে যায় তাহলে শাওন কাকে বিয়ে করলো আর কে হতে পারে? না, লোকটির সাথে বিকেলে দেখা করতেই হবে। যেই হোক, বিকেলে লোকটির সাথে দেখা করলেই তো জানতে পারবো। ইভা বিকেল 5টায় লেকের পারে অচেনা লোকটার সাথে দেখা করতে যায়। অচেনা লোকটি ইভার হাতে কয়েকটি কাগজ দেয়।
শাওন কি করে পারলো এটা করতে? আমার কথা একবারও মনে হলো না? ছেলেদের মন কখন কি চাই কে জানে। এখন প্রমাণ হলো তো, আমি এখন আসি। অচেনা লোকটি চলে গেল। ইভা দাঁড়ানো থেকে দপাস করে বসে পড়লো। আর এসব কিছু শাওন আড়ালে দেখে আসছে। কি হলো ইভার? আর ইভার হাতে কিসের কাগজ? আর এই লোকটি বা কে? যাই হোক, আগে এই অচেনা লোকটিকে ধরতে হবে, তাহলেই সব জানতে পারবো। আমি বাইজিৎ আর তানিমকে ফোন করে আসতে বলি, আর আমি লোকটি পিছু নেই। কিছুক্ষণ পর বন্ধুরা আসলে সুযোগ বুঝে অচেনা লোকটিকে ধরে ফেলি। 3 বন্ধু মিলে অচেনা লোকটিকে ইচ্ছে মতো কেলানি দেওয়ার পরে লোকটি মুখ খুলল। আমি রকির লোক, রকি আমাকে পাঠিয়েছে। ইভাকে কিসের কাগজ দিয়েছিস বল? আপনার আর রিক্তার জাল কাবিননামা আর কিছু ছবি। আমি বাইজিতের দিকে তাকিয়ে বললাম, অনেক রাত হয়েছে, তোদের যা ইচ্ছা কর, তারপর পুলিশে দিয়ে দিস। আচ্ছা, আমরা সব ব্যবস্থা করছি, তুই যা। আমি রাত 10টায় বাসায় ফিরি। দরজায় কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দেয়। আমি যেই ঘরে ঢুকবো ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় মা। তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো কুলাঙ্গারের এই বাসায় জায়গা নেই। মা, আমি কি করেছি বলবে তো? কি করেছি মানে? তুই জানিস না তুই কি করেছিস? মা, আমি সত্যি জানি না। তুই ইভাকে রেখে আরেকটি বিয়ে করিসনি? তোর জন্য আজকে আমার মেয়েটি কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে চলে গেছে। মা, আমি সত্যি বিয়ে করিনি, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে আর মিথ্যে বলতে হবে না, আমি নিজ চোখে দেখেছি। তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা। মাকে আর বুঝিয়ে লাভ নেই। আমি জানি মা আমার কথা কখনো বিশ্বাস করবে না, তাই বাইকটি নিয়ে বেরিয়ে পড়ি। গন্তব্য ইভাদের বাসা। প্রায় 11টায় ইভাদের বাসায় যাই। দরজার কলিং বেল দিতেই শাশুড়ি আম্মা দরজা খুলে দেয়। শাওন, তুমি ভেতরে আসো। মা, ইভা কই? রুমে আছে, যাও তুমি। যাক, এই বাড়িতে মনে হয় জানে না, তাই জামাই আদর করতেছে। আমি ইভার রুমে গিয়ে দেখি ইভা রুমে নাই। কিছুক্ষণ পর ইভা ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখে বলল, তুমি কেন এসেছো? এখনই আমার রুম থেকে বেরিয়ে যাও। আমার বউটা দেখি আমার সাথে রাগ করছে। ছুবে না তুমি আমাকে। বলেই এক ধাক্কা দিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি ভুল করেছি আমি, বলবে তো আমাকে? আমার সাথে কেন আইসিস? রিক্তার কাছে জানা, ও নাকি রিক্তা এখন নেই বলে আমার কাছে আইসিস দেহের স্বাদ মেটাতে। ইভা কথাটি বলার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেই আমি, আর বললাম, এই তোমার ভালোবাসা? তোমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই? কোনো অচেনা লোকের কথাই নিজের স্বামীকে ভুল বুঝলে? কথাটা বলেই মোবাইলটা বের করে রকির লোকের জবানবন্দিতে কে ইভাকে দেখাই। আচ্ছা, বুঝলাম।